অনেক দিন আগের কথা। একটা গ্রামে বিনা, নীলা আর লতিকা নামে তিন বোন একসাথে বাস করত। বিনা ছিল সবচাইতে ছোট, তাই বিনা সব সময় খাবারের জন্য কান্নাকাটি করত। একদিন দুপুরে, আইসক্রিম আইসক্রিম, কে কি নিতে চায় তাড়াতাড়ি চলে আসো, আর মাত্র অল্প কয়েকটা আইসক্রিম আছে। অনেকদিন পর আইসক্রিমওয়ালা আসতো। খেতে ইচ্ছে করছে, তবে টাকা তো নেই। আমি আইসক্রিম খাবো, আমি আইসক্রিম খাবো। আমাকে বললে হবে নাকি? আমার কাছে টাকাও নেই, বুঝলি? তাহলে নিশ্চয়ই লতিকা আপুর কাছে টাকা আছে। আমি এখনই আপুর কাছে যাই। তোর আর আমার কাছে আসা লাগবে না, আমিই চলে আসলাম। শোন, সারাক্ষণ এমন করিস না। কেন খাবার দেখলে একটু নিজেকে সামলাতে পারিস না নাকি? আমার অনেক গরম লাগছে, একটা আইসক্রিম কিনে দাও না আপু। টাকা থাকলে তোর আর চাওয়া লাগতো না, বুঝলি? আজকে বাবা আসলে কিছু টাকা নিব, তারপর আইসক্রিম কিনে দেব তোদের। ঠিক আছে আপু, তাহলে তুমি কালকে কিনে দিও। ঠিক আছে, কালকেই কিনে দেব। তার একটু পরই লতিকার বাবা আসে আর লতিকাকে বলে, লতিকা মা, তোর মা মারা যাওয়ার পর তোরা অনেক একা হয়ে গিয়েছিস। ঘরের এত এত কাজ কিভাবে সামলাবি? তুইও তো ছোট মানুষই। বাবা, এইসব নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমি ঠিকই সামনে নিব। এখন আমি এত ছোটও না বাবা, তবে মায়ের কথা মনে পড়লে অনেক খারাপ লাগে। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। মা, তুমি কোথায়? এমন করে না বিনা, মা তো এইখানেই নেই। চুপচাপ ঘরে যাও। সাবজিৎ বাবুর কথা শুনে বিনা চুপচাপ ঘরে চলে যায়। তারপর তাদের বাবা খাওয়া দাওয়া করে আবার কাজে চলে যায়। রাস্তায় তাদের বাবা দেখতে পায় একটা বুড়ি মহিলা রাস্তায় শুয়ে আছে, আর মহিলাটা সবার কাছে সাহায্য চাইছে, কিন্তু কেউ তাকে সাহায্য করছে না। তখন সাবজিদ্দা বাবু সেই মহিলাকে বলে, এই যে বুড়িমা, আপনি এখানে রাস্তায় কেন শুয়ে আছেন? কি হয়েছে কি আপনার? আমার যাওয়ার মতো কোনো ঘর নেই বাবা। আপনার ছেলে মেয়ে কোথায়? ছেলে মেয়ে কি নেই নাকি? আমার ছেলে মেয়ে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এখন আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমি কি করব বুঝতে পারছি না। আমাকে কিছু খাবার দিবে বাবা? আপনার কথা শুনে অনেক খারাপ লাগছে। এখন আপনি কি এই রাস্তাতেই থাকবেন? তাছাড়া আমার তো আর যাওয়ার মতো জায়গা নেই। রাস্তাতেই থাকতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার সাথে আসেন। আমার বাসায় শুধু আমার 3টা মেয়ে, ওদের মা নেই। আপনাকে পেলে ওরা খুব খুশি হবে। সত্যি বলছো বাবা? তাহলে চলো। তারপর সাবজেদ বাবু বুড়িকে তার বাসায় নিয়ে গেল, আর বুড়িকে দেখে তারা 3 বোনই অনেক খুশি হলো। আজ থেকে তুমি আমাদের দাদি। দাদি, তুমি তো সুন্দর সুন্দর গল্প পারো নিশ্চয়, আমাকে একটা গল্প শোনাও না? আহ বিনা, মাত্রই তো আসলো দাদি, এখন থেকে সব সময় আমাদের সাথেই থাকবে। এখন আগে দাদিকে খাবার দেই। হ্যাঁ, আমার অনেক ক্ষুধা লেগেছে, আর আমি তোমাদেরকে রাতে গল্প শোনাবো, কেমন? আয়, তোরা 3 বোন আমার সাথে ঘুমোতে আয়। আজকে তোদের একটা গল্প শোনাবো। অনেক গরম লাগছে দাদি। ঠিক আছে, আজকে আমরা তোমার সাথেই ঘুমাবো। গরমের দিনে তো একটু গরম লাগবেই। তাহলে শুন তোরা, একটা রাজ্য আছে, সেইখানে সব কিছুই বরফের। সত্যি বলছো তুমি দাদি? এমনটা তো আমরা কখনো শুনিনি। বরফের আবার রাজ্য হয় নাকি? হ্যাঁ, গাছপালা, নদী, জিনিসপত্র সব কিছুই বরফের রে। সেই রাজ্যে বুড়ি মানুষরা থাকতে পারে না। সেখানে যে অতিরিক্ত ঠান্ডা, বয়স্ক মানুষ ঠান্ডায় মারা যায়। আচ্ছা দাদি, তুমি এইসব কথা কিভাবে জানলে? সেটা তোদের আর জানা লাগবে না। তুমি কি কিছু লুকাচ্ছ দাদি? সত্যিটা বলো না, আমরা তো এখন তোমার নাতনি, আমাদেরকে বলো। ঠিক আছে, তোরা যেহেতু সত্যিটা শুনতে চাস, তাহলে বলেই দিই। আমি সেই রাজ্যে থাকতাম আমার ছেলে মেয়েদের নিয়ে।
আমার বয়স হওয়াতে আমার শরীর দুর্বল হয়ে গেছে, আর অতিরিক্ত ঠান্ডা আমার আর সহ্য হয় না বাবু। তাই তারা আমাকে তাদের গ্রাম থেকে পাঠিয়ে দিয়েছে, যাতে আমি শীতের কষ্টে থেকে বাঁচতে পারি আর মারা না যাই। এইগুলো আমি কি শুনছি? তুমি সেই বরফের রাজ্যে থাকতে? তার মানে বরফের রাজ্য সত্যি সত্যি আছে দাদি? ওইখানে কি আইসক্রিম আছে দাদি? সব আছে পাগলিরা। তাহলে আমাদেরকে নিয়ে চলো দাদি সেই রাজ্যে। আমি তোদের সেই রাজ্যের ঠিকানা দিতে পারবো, কিন্তু আমি তো সেখানে যেতে পারবো না, কারণ আমার অনেক বয়স হয়ে গেছে, আর আমি এইখানে ওই 1 মিনিটও থাকতে পারবো না। অনেক ঠান্ডা ওখানে রে। তাহলে তুমি আমাদের ঠিকানাটাই বলো, এই গরমে খুব ইচ্ছে করছে একবার সেই রাজ্যে প্রবেশ করতে। ঠিক আছে, তাহলে আমি তোদের ঠিকানাটা বলছি। তারপর বুড়ি তাদের 3 বোনকে সেই রাজ্যের ঠিকানাটা বলে, আর সকালে 3 বোন তাদের বাবাকে বলে সেই রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। আর তারা যখন রাজ্যের প্রায় কাছাকাছি চলে আসে, তখন তারা ঠান্ডা বাতাস অনুভব করে। আমার তো খুব শীত করছে, তোদের শরীরে কি ঠান্ডা বাতাস লাগছে? হ্যাঁ হ্যাঁ আপু, আমাদেরও একই অবস্থা। যত কিছুই লাগুক, আমি কিন্তু আইসক্রিম খেতেই যাচ্ছি, আমার কোনো কষ্টই হচ্ছে না। অবশেষে তারা সেই রাজ্যে পৌঁছে যায়, আর গিয়ে দেখতে পারে সেইখানে তাদের মধ্যে অনেক মানুষ, কিন্তু তারা স্বাভাবিকভাবে চলাফেরা করছে, অথচ তাদের 3 বোনের অনেক ঠান্ডা লাগছিল। তখন একটা ছেলে এসে বলে, এই তোমরা কারা? তোমাদের আগে কখনো এই গ্রামে দেখিনি। আমরা ভেলাপুর গ্রাম থেকে এসেছি। তোমাদেরকে এই গ্রামের সন্ধান কে দিল? আমাদের দাদি। কিছুদিন আগে সেই গ্রামে আমার মাকে রেখে এসেছি, কারণ সে এখানে থাকলে মারা যেত। আর তোমাদের অবস্থাও তো খারাপ, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আর তোমাদের দাদি এই রাজ্যের কথা জানলো কি করে? কারণ সে এইখানেই থাকতো। তাহলে সেটা তো আমার মা, তোমরা আমার মাকে দাদি বলছো কেন? হ্যাঁ, কারণ সে এখন থেকে আমাদের সাথেই থাকবে। তোমরা তো অনেক ভালো, আমার মাকে তোমরা আশ্রয় দিয়েছো। দাঁড়াও, আমি তোমাদের 3জনকে একটা উপহার দিব। তখন সেই ছেলেটা তাদের 3জনকে 3টা বরফের লেহেঙ্গা উপহার দেয়, আর বলে, এইটা হলো জাদুর বরফের লেহেঙ্গা। তোমাদের গ্রামে তো অনেক গরম পড়েছে, যখন তোমাদের অনেক বেশি গরম লাগবে তখন তোমরা এই লেহেঙ্গাগুলো পরবে, তাহলে তোমাদের অনেক ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে, তাহলে আমরা এইখান থেকে চলে যাই। তারপর 3 বোন তাড়াতাড়ি সেই রাজ্য থেকে বের হয়ে পড়ে, আর বাসায় গিয়ে দাদিকে সব কথা খুলে বলে। আমার ছেলে মেয়েরা আমাকে বাঁচাতেই তাহলে ঘর থেকে বের করে দিয়েছে, সেইটা আমি আগে বুঝতে পারিনি, এখন ঠিক বুঝতে পারছি। আমার ছেলে মেয়েরা আমাকে অনেকটা ভালোবাসে, তবে আমার অনেক মনে পড়ছে তাদের কথা। তোমার কথাও তোমার ছেলে মেয়ে মনে রেখেছে দাদি, তুমি কষ্ট পেও না। এখন থেকে তোদের নিয়েই আমার নতুন জীবন। আর আমরাও এতদিন একা ছিলাম, এখন তোমাকে পেয়ে আমাদের সব দুঃখ শেষ হয়ে গেছে। তো ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? যদি গল্পটি তোমাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কে এই গল্পটি পুরোটা দেখেছো, তাদের সুন্দর নামটি কমেন্ট করে জানিয়ে দিও। ধন্যবাদ। সেই দিনটা ছিল অন্য সব দিনের মতোই। সূর্য মাঝ আকাশে উঠে গেছে, গ্রীষ্মের উত্তাপ ছড়িয়ে পড়েছে চারিদিকে, কিন্তু আদিত্যর মন আজ অস্থির। তার হাতে একটা পুরাতন মানচিত্র, যেখানে এক রহস্যময় জায়গা উল্লেখ রয়েছে, হারানো রাজ্য। এই মানচিত্রটা আদিত্যের দাদা সংগ্রহ থেকে পায়, যেটা তিনি বহু বছর ধরে লুকিয়ে রেখেছিলেন। আদিত্য ঠিক করলো সে এই রহস্যের সমাধান করবে, তাই আদিত্য তার এক বন্ধুর কাছে যায়, তার নাম ছিল মীরা। তারপর তারা রওনা দিল জঙ্গলের গভীরে। চলতে চলতে তারা পেল এক পুরাতন পাথরের গেট, যা জঙ্গলের মধ্যেই লুকানো ছিল। গেটের ওপরে খোদাই করা কিছু প্রতীক ছিল, যা বোঝা কঠিন, কিন্তু মীরা যে ইতিহাসে দক্ষ, সে বুঝতে পারল প্রতীকগুলো প্রাচীন এবং ভাষার সংকেত।
গেট পার হতেই তারা ঢুকে পড়ল এক বিস্ময়কর জগতে। চারপাশে অদ্ভুত স্তব্ধ, বড় বড় দালান এবং বাতাসে একটা মিনিস্ট্রিয়াল অনুভূতি। মনে হচ্ছিল যেন এক সময় এখানে কেউ বাস করত, কিন্তু এখন সব ফাঁকা। হঠাৎ মাটির নিচ থেকে উঠে এলো এক রহস্যময় আলো। আদিত্য এবং তার বন্ধু অবাক হয়ে গেল। ঠিক তখনই প্রাচীন পাণ্ডুলিপি হাতে পেল তারা। প্রাচীন পাণ্ডুলিপিতে লেখা ছিল হারানো রাজ্যের গোপন সত্য। যে জানবে তাদের জীবন বদলে যাবে। তাদের সামনে এখন দুটো পথ, একটি তাদের ফিরে যেতে হবে আর অন্যটি তাদের রহস্যের গভীরে টেনে নিয়ে যাচ্ছে। তারা কি করবে? আমার খুব ভয় করছে। এখন আমরা কোন পথে যাব? চলো আমরা বাড়ি ফিরে যাই, এখানে থাকলে আমাদের ক্ষতি হতে পারে। না, সেটা কখনোই হবে না। আমি এই হারানো রাজ্যের রহস্য খুঁজে বের করবই। তুমি এখান থেকে বাড়ি যেতে পারবে না। তুমি আমার সাথে থাকলে হয়তো ভালো থাকবে, তাই আমি তোমাকে বলছি তুমি বাড়ি যাওয়ার কথা চিন্তাও করো না। কিন্তু আমার যে ভীষণ ভয় করছে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তুমি আমার অনেক ভালো বন্ধু, তাই তোমাকে ছেড়ে আমি যেতে পারবো না। কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করো, এখানে থাকলে আমাদের বিপদ হতে পারে। তাই চলো আমরা বাড়ি ফিরে যাই, তাহলেই ভালো হবে। তোমাকে তো আমি বললাম যে আমি এখান থেকে যাব না, আর আমি তোমাকে জোর করব না। তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো, তোমার ইচ্ছে। কিন্তু আমি এখানে আজ যত বাধায় আসুক না কেন, আমি এখান থেকে পালিয়ে যাব না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো সামনের দিকে এগোনো যাক। আমি তোমাকে ছেড়ে এখান থেকে যাব না। তুমি আমার শুধু বন্ধুই না, আমার জীবন। কারণ আমি তোমাকে ভালোবাসি। তাই তো এখন তোমাকে এই বিপদে রেখে যাব না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো সামনের দিকে এগোনো যাক। আর শোনো, কখনোই ভয় পেয়ে চলে এসো না। ভয় পেলে কখনোই জয় করা সম্ভব না। তাই মনে সাহস রেখে সামনের দিকে এগিয়ে চলো। তারপর তারা দুইজন সামনের জগতে এগিয়ে গেল। তারা দেখলো যে নতুন এক পৃথিবী, কিন্তু তারা সেখানের কিছুই জানে না। সবকিছু তাদের কাছে অপরিচিত। তাই তারা সামনের পথে হাঁটতে থাকে। কিছুটা পথ যাওয়ার পর আদিত্য এবং মীরা দুজন মিলে এক বাড়িতে যায়। আর সেখানে গিয়ে তারা বলে, বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কেউ কি আমাদের কথা শুনতে পারছেন? যদি ভেতরে কেউ থাকেন তাহলে দয়া করে একটু বের হন। আমরা অনেক বিপদে পড়ে আপনাদের এখানে এসেছি। আদিত্যের কথা শুনে তখন ঘর থেকে এক বৃদ্ধ মহিলা বেরিয়ে আসে আর বলে, কি হয়েছে যুবক? তোমরা কোথা থেকে এসেছো? তোমাদের তো আগে কখনোই আমি রাজ্যে দেখিনি। তোমরা দুজন কি এখানে পথ ভুলে চলে এসেছো? হ্যাঁ গো বুড়িমা, আমি আর আমার বন্ধু আদিত্য আমরা আরেক পৃথিবী থেকে এখানে এসেছি। আমার নাম হচ্ছে মীরা আর আমার বন্ধুর নাম আদিত্য। আমরা এখানে পথ ভুলে এসেছি। না না, আমার তো এখানে কিছু একটা খটকা মনে হচ্ছে। তোমরা সত্যি করে বলো, তোমরা এখানে কেন এসেছো? তোমরা কি এই রাজ্য থেকে গুপ্তধন নিতে এসেছো? না বুড়িমা, তুমি আমাদের ভুল বোঝো না। আমরা এখানে সত্যিই পথ ভুলে চলে এসেছি। আর আমাদের মনে এত লোভ নেই যে এখান থেকে গুপ্তধন নিয়ে যাব। আর আমরা জানিও না যে এখানে গুপ্তধন লুকিয়ে রাখা রয়েছে। আচ্ছা, তাহলে আমাকে পরিষ্কার করে বলো তো, তোমরা দুজন এখানে কিসের মাধ্যমে এসেছো? তোমরা কি কোথাও থেকে মানচিত্র পেয়ে এখানে এসেছো? হ্যাঁ, আমরা একটা পুরাতন মানচিত্র পাই আর সেটা দেখে আমরা উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আর আমরা দুজন সেই মানচিত্র দেখে এখানে চলে এসেছি, কিন্তু এখান থেকে আর বের হতে পারছি না। আচ্ছা, আপনি কি আমাদের বলতে পারবেন এখান থেকে বের হব কি করে? তোমরা যেহেতু এখানে চলেই এসেছো, তাই তোমাদের এখানে কিছুদিন থাকতে হবে। তারপর আমি তোমাদের এখান থেকে যাওয়ার রাস্তা বলে দিব। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি কি আমাদেরকে একটু বলবেন এটা কোন জায়গা আর এই জায়গার নাম কি? এটা এক পুরাতন রাজ্য। এখানে অনেক পুরাতন মানুষেরা বাস করে। এখানে তোমরা দুজন আমার বাড়িতে থাকতে পারো। আমি তোমাদেরকে আমার বাড়িতে জায়গা দেব। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কারণে আজ আমরা একটু আশ্রয়ের জায়গা পেয়েছি। কিন্তু শোনো, আমার বাড়ি থেকে কখনোই বের হতে পারবে না। আর যদি আমার বাড়ি থেকে বের হও, আর যদি তোমাদেরকে এই রাজ্যের পাহারারা দেখে ফেলে, তাহলে তারা তোমাদেরকে ধরে নিয়ে যাবে।
আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি এবং আমার বন্ধু আদিত্য আপনার কথা মেনে চলবো। আপনি আমাদের উপর যে উপকার করেছেন তা কখনোই আমরা ভুলবো না। তারপর বৃদ্ধ মহিলাটি তাদের ঘরে নিয়ে যায় আর তাদেরকে চা নাস্তা খাওয়ায়। শোনো বাচ্চারা, আমি এখন একটু বাইরে যাব, তোমরা ঘরে থেকো আর এখান থেকে ভুলেও বের হওয়ার চেষ্টা করো না, তাহলে কঠিন বিপদে পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা ঘরেই থাকবো, আপনি না আসা পর্যন্ত আমরা কোথাও যাব না। তারপর বৃদ্ধ মহিলাটি সেখান থেকে চলে যায়। মীরা আর আদিত্য তারা দুজনে ভাবছিল যে মহিলাটি হয়তো ভালো, কিন্তু আসলে তা না। মহিলাটি ছিল অনেক লোভী আর সেই মহিলা রাজপ্রাসাদে গিয়ে রাজাকে বলে, রাজা মশাই, আমাদের এই রাজ্যে দুজন গুপ্তচর ঢুকেছে। আমি তাদেরকে আমার কাছে রেখেছি, এমনকি আমি তাদের দুজনকে ঘরে আটকে রেখেছি। কি বলছেন আপনি? আমাদের রাজ্যে গুপ্তচর? এত বড় সাহস কার হয়ে গিয়েছে? আচ্ছা তাহলে চলেন, আমি আপনার সাথে গিয়ে তাদেরকে দেখব। কিন্তু রাজা মশাই, তারা আমাদের জগতে না, তারা দুজন অন্য এক পৃথিবী থেকে এসেছে, তাই তো আমি তাদেরকে আটকে রেখে দিয়েছি। খুব ভালো করেছেন আপনি। আপনার কথা সত্যি হলে আমি আপনাকে পুরস্কার দেব। তাহলে চলেন, এখন আমি আপনার বাড়িতে যাব। হ্যাঁ রাজা মশাই, চলুন, আজকে অনেক কিছু হয়ে যাবে আমার। তারপর সেই বৃদ্ধ মহিলা রাজাকে নিয়ে তাদের বাড়ি চলে আসে। তখন সেখানে থাকা আদিত্য ও মীরা অবাক হয়ে যায় আর বলে, আপনি চলে এসেছেন বুড়িমা? আচ্ছা, উনি কে বুড়িমা? ইনি হলো তোমাদের জম। আর ভয় পাস না তোরা, ইনি হচ্ছে আমাদের রাজ্যের রাজা। আমি তোদের জন্য রাজাকে এখানে নিয়ে এসেছি। হ্যাঁ, আমি তোমাদের জন্য এই মহিলার বাড়িতে এসেছি। আচ্ছা, আমাকে এখন তোমরা দুজন সত্যি করে বলো, এখানে তোমরা কেন এসেছো? নাকি আমাদের রাজ্য থেকে সোনাদানা নিতে এসেছো? না রাজা মশাই, আমরা এখানে কোনো রকম লোভে পড়ে আসিনি। আমরা তো এখানে ভুল করে চলে এসেছি। আর এখানে আসা মাত্রই এই বুড়িমার সাথে আমাদের দেখা হয় আর আমরা তার সাথে দেখা করে কথা বলি। আর আমরা দুজন এই বুড়িমার কাছে সাহায্য চেয়েছিলাম, তাকে বলেছিলাম আমরা এখান থেকে কিভাবে বের হতে পারবো। ও আচ্ছা, তাহলে এই কথা। আচ্ছা, যদি তোমাদের কথা সত্যি হয় তাহলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারি, কারণ আমার এই রাজ্যের সব কিছু খেয়াল রাখার দায়িত্ব রয়েছে, তাই আমি সবাইকে সাহায্য করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমাদেরকেও সাহায্য করেন, আমরা এখান থেকে বের হতে চাই, আমরা দুজন বাড়ি যেতে চাই, দয়া করুন আমাদের। আচ্ছা, তাহলে তুমি বলো তো শুরু থেকে কিভাবে তোমরা আমাদের এই রাজ্যে চলে এসেছো? আর আমাদের রাজ্যের সম্পর্কে তো কেউ জানে না। কেউ জানে না যে এই রাজ্যে অনেক রহস্য রয়েছে। এই রাজ্যে কখনোই কোনো কিছুর অভাব পড়ে না, এখানে সব কিছু দ্বিগুণ রয়েছে। এই রাজ্যে কখনোই কোনো কিছু কমতি পড়ে না। আর সোনা রূপা হীরা এগুলো তো প্রচুর পরিমাণে রয়েছে। আচ্ছা, তোমাদের সাথে বেশি কথা বলবো না, এখন বলো কিভাবে এসেছো? আমরা দুজন অনেক ভালো বন্ধু। আমরা দুজন একদিন হঠাৎ করে এক মানচিত্র পেয়ে সেই মানচিত্রের সাহায্যে এখানে চলে এসেছি আর এসে আপনাদের সাথে দেখা হয়েছে। ও আচ্ছা, আমি এখন তোমাদের কথা বুঝতে পেরেছি। তোমরা তাহলে এখান থেকে কিছু নিতে আসোনি, ভুল করে চলে এসেছো। আচ্ছা, চিন্তা করো না, আমি জাদু জানি, আমি তোমাদেরকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। তারপর রাজামশাই তাদের জাদু করে দুজনকেই বাড়িতে পৌঁছে দেয়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। দুদিন আগে কোনো এক গ্রামে মতিন নামের এক মুদি বাস করত। তারা ছিল খুব গরিব, নুন আনতে পান্তা ফুরোয় দশা। মতিনের দোকানে তেমন বেচা বিক্রি ছিল না। অল্প কিছু যা বিক্রি হতো তা দিয়েই একবেলা কোনো মতে খেয়ে তাদের সংসার চলতো। কি গো, আজ কত টাকার সদাই বেচা হলো? আর বলো না, মাত্র 200 টাকার জিনিসই বেচা হয়েছে আজ। এভাবে চলতে থাকলে তো আমরা না খেয়ে মরে যাব। তোমার পাশাপাশি আমিও কিছু কাজ করি, তাতে অন্তত দুবেলা খেতে পারবো আমরা। কাজ করবে? করো তবে, কিন্তু কি কাজই বা করবে?
আমাদের পেছনের বাগানটায় কিছু শাকসবজি চাষ করে বাজারে বিক্রি করলে তো কিছু টাকা পাওয়া যাবে। কিন্তু আমার কাছে তো সবজি চারা কেনার টাকা নেই। এই কথা শুনে মতিনের গিন্নি ভাবনায় পড়ে গেল। কিছুক্ষণ পর সে আবার বলল, তুমি না হয় মোড়ল থেকে 1 মাসের জন্য কিছু টাকা ধার নাও। বাগানে সবজি হলে তা বিক্রি করে আমরা টাকা পরিশোধ করে দিব। কিন্তু গিন্নি, মোড়ল তো বেশ চড়া সুদের টাকা ধার দেয়। 1 টাকা নিতে গেলে 30 টাকা সুদ গুনতে হবে। অত টাকা কিভাবে শোধ দিব? মতিনের মুখে এমন কথা শুনে গিন্নি আরো বেশি চিন্তায় পড়ে যায়। রাতে খাবারের কিছু আছে? আমার খুব খিদে পেয়েছে। মতিনের ডাক শুনে গিন্নির চিন্তায় ব্যাঘাত পড়ে। গিন্নি উঠে মুড়ি আর পানি এনে মতিনকে দেয়। এই নাও গো, এ কটা মুড়ি আর জল ছাড়া কিচ্ছু নেই। দাও, তাই খেয়ে নেই। রাতে মুড়ি আর জল খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মতিন দোকানে চলে গেলে তার গিন্নি পাশের বাড়িতে যায়। তাকে আসতে দেখে প্রতিবেশী মায়া বলে, আরে বৌদি, এসো এসো, ভেতরে এসো। হঠাৎ এই সাত সকালে এলে, কিছু লাগবে নাকি তোমার? আর বলো না গো, খুব কষ্টে দিন যাচ্ছে। আমি তোমার কাছে একটা সাহায্য চাইতে এসেছি। বলো না, কি সাহায্য করতে পারি? তোমাদের তো সবজির জমি আছে, আমাকে সবজি চারা দেবে তোমাদের কাছ থেকে? এ আবার কেমন কথা গো? অন্য কিছু হলে দিতে পারতুম বাবু, কিন্তু ওসব চারা তো আর দেওয়া যাবে না। ওসব আমাদের ব্যবসায় লাগে। এই তো তোমাকে আমি দিতে পারবো না, তুমি এসো এখন। মায়ের কথা শুনে মতিন গিন্নি মন খারাপ করে চলে আসে। সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এসে দাঁড়ায়। চারা তো পেলামই না, উল্টো কত কথা শুনে আসলাম। গরিব বলে কেমন দূর দূর করে তাড়িয়ে দিল। এসব বলে মতিন গিন্নি দাঁড়িয়ে কাঁদতে শুরু করে। হঠাৎই তার চোখে পড়ে কিছুটা দূরে নদীর ধারে একটা লেবু গাছ আটকে আছে। তা দেখে গিন্নি দৌড়ে এসে লেবু গাছের কাছে যায়। আরে, এ তো একটা লেবু গাছ। বাহ, কি সুন্দর ছোট ছোট লেবুও ধরে আছে। কিন্তু এত সুন্দর গাছটিকে কে এমন করে উপড়ে ফেলে দিল? আমি বরং এক কাজ করি, এই গাছটি তুলে আমার বাগানে লাগাই। যেমন ভাবা তেমন কাজ। মতিন গিন্নি তখনই গাছটি তুলে তার বাগানে নিয়ে এসে লাগিয়ে দেয়। এইবার ঠিক আছে, কোনো কিছু তো পেলাম না, তাই লেবু গাছটা থাকলে তো লেবু বিক্রি করা যাবে। বিকেলে মতিন ঘরে ফিরে এসে দেখে বাগানে একটি লেবু গাছ লাগানো হয়েছে। এ লেবু গাছ কোথায় পেলে গিন্নি? কি সুন্দর ছোট ছোট লেবু ধরে রয়েছে। এরপর গিন্নি মতিনকে সব ঘটনা খুলে বলে। সব শুনে মতিন বলে, বেশ হয়েছে তো গিন্নি, কটা লেবু বিক্রি দিয়েই শুরু করো তবে। পরদিন সকালে মুদি গিন্নি গাছ থেকে লেবু পেড়ে নিয়ে সেগুলো বাজারে বিক্রি করতে চলে যায়। লেবুগুলো বাজারে নিতেই নিমিষেই সব বিক্রি হয়ে যায়। আরে বাহ, এ তো অবাক কাণ্ড! এক মুহূর্তেই দেখি সব লেবু বিক্রি হয়ে গেল। আজ কিছু বাজার নিয়ে বাড়ি চলে যাই, কাল আবারও সকাল সকাল লেবু বিক্রি করতে আসবো। এরপর থেকে প্রতিদিন সকালেই মুদিগিন্নি বাজারে গিয়ে লেবু বিক্রি করতে থাকে। আর তাদের সংসারের অভাবও ধীরে ধীরে কমতে শুরু করে। এক তীব্র গরমের দিন মতিন তার বউকে বলে, গিন্নি শুনছো? আজ আমাকে দোকানে যাওয়ার সময় কটা লেবু দিয়ে দিও সাথে। যা গরম পড়েছে, একটু লেবু জল খেতে পারলে বেশ শান্তি লাগবে। তুমি বসো, আমি এখনই গাছ থেকে তোমাকে টাটকা লেবু এনে দিচ্ছি। একটু পর মতিন লেবু নিয়ে দোকানে চলে যায়। মতিন লেবুগুলো নিয়ে দোকানের এক ঝুড়িতে রেখে দেয়। কিন্তু তার সাথে সাথেই দোকানে অনেক ক্রেতা আসতে শুরু করে। এভাবেই সারাদিন মতিনের অনেক বেচা বিক্রি হয়। জানো গিন্নি, আজ অনেক টাকা পেয়েছি। আজ হঠাৎ বেশ অনেকজন ক্রেতা এসেছিল দোকানে। বাহ, তাহলে তো ভালোই হলো। পরদিন মতিন লেবু না নিয়েই দোকানে গেল, কিন্তু সেদিন তার আবারও আগের মতো বেচা বিক্রি হলো না।
কিন্তু দু একদিন পর যখন মতিন আবার লেবু নিয়ে দোকানে গেল, সেদিন আবারও তার অনেক বেচা বিক্রি হলো। এতে মতিনের মনে সন্দেহ জেগে উঠল। ব্যাপারটা কি বুঝে উঠতে পারলাম না তো। যখনই এই লেবু নিয়ে দোকানে যাচ্ছি তখনই বেচা বিক্রি ভালো হচ্ছে, আর যেদিন নিচ্ছি না সেদিন কোনো ক্রেতাই আসছে না। আমাদের বাগানের লেবু গাছটা কোনো জাদুর লেবু গাছ নয় তো? বিষয়টা একবার গিন্নির সাথেও আলাপ করা দরকার। সেদিন মতিন বাসে এসে গিন্নিকে সব খুলে বলে। সব শুনে তারা দুজনে পরিকল্পনা করে রহস্যের উদ্ঘাটন করবে। সেদিন রাতে হঠাৎই মতিনের ঘুম ভেঙে যায়, আর সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে লেবু গাছটি এক অদ্ভুত নরম আলো ছড়াচ্ছে। আমি কি দেখছি? আমি কি চোখে ভুল দেখছি নাকি? লেবু গাছ থেকে আলো বেরোচ্ছে কি করে? মতিন সাথে সাথে তার গিন্নিকে ডেকে তোলে আর লেবু গাছটা দেখায়। আমি কি দেখছি? এ লেবু গাছ থেকে আলো ছড়াচ্ছে কিভাবে? এ কি করে সম্ভব? চলো তো বাইরে গিয়ে একবার দেখি। এরপর মতিন ও তার গিন্নি বাগানে গিয়ে লেবু গাছের সামনে দাঁড়ায়। এ তো কোনো সাধারণ গাছ মনে হচ্ছে না, এ তো মনে হয় জাদুর লেবু গাছ। মতিনের কথা শুনে তখন লেবু গাছটি কথা বলে উঠল। আমি হলাম জাদুর লেবু গাছ। আমাকে আগের বারের বাগান থেকে মানুষজন নদীতে উপড়ে ফেলে দিয়েছিল। তোমার গিন্নি আমাকে কুড়িয়ে এনে নতুন প্রাণ দিয়েছে, তাই আমিও তোমাদের উপকার করার চেষ্টা করছি। কি বলছো? তোমাকে অনেক ধন্যবাদ লেবু গাছ, তুমি আমাদের অনেক উপকার করেছো। তুমি আমাদের বাগানে আমৃত্যু থাকতে পারবে। তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ। এরপর থেকে জাদুর লেবু গাছ মতিনদের সাথে মিলেমিশে থাকতে শুরু করে, আর মতিনদের সব অভাব অনটন দূর হয়ে যায়।